আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টুমিতে এত বড় বাঁশ খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথায় পাত্তাই দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে কত বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নিবে? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আসলে আমাদের সেদিনের তোর কথা শোনা উচিত ছিল, একমাত্র তুই ঠিক ছিলি। বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিকই থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না, ডিপার্টমেন্টের পরিচয়। হয়তো 4 বছর একসাথে পড়বো, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে, পছন্দ অপছন্দ সব কিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরাই মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল আর এখনো আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এর জন্যই তো দুজন এক সাবজেক্টে চান্স পেয়েছিস। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে, তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল। জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি। কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেড়ে অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল। তো রাজকবি ইচ্ছে পূরণ হওয়ার নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূর্ণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগে মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইকেই করবে। এর মধ্যে মিনহাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যার সারা জীবন তোর পাশে থাকবে। বন্যার নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলেছিলি কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে। আমি দেখবো, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ার এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গেছিলি। মিনহাজ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ধমককে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল। ভাব কম নিয়ে বল। মিনহাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ার কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গিয়েছিলাম। মেঘ ভ্রু কুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বর্ণ মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়ার মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিনহাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল। রিভাল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। চুপ কর মিনহাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমিই তোকে শেষ করে ফেলবো। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলেশীন জবাব দিল,
আমি জানি তোরা বিশ্বাসই করবি না, তাই তোদের এতদিন বলিওনি। তাছাড়া মেঘ শোন, আমি আবির ভাইকে গুন্ডা বলছি না, শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিনাজ। আবির ভাইয়াকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে ভয় পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে কি আছে কি না আছে আমি জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গিয়েছিলাম। ওনার ধমকে থেমেছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত বারবার চেপে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে রাখিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার এই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুবই ফর্মাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে এনেছিল এই কথাটা তাকে জিজ্ঞাসা করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে, সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগে আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের বলা কথাই সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল। আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠি দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানে। একজন 3 দিন বন্দি। মিনহাজ তামিমকে গুঁতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল। মাইর কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব, ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়, চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনেও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইয়াকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি, আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, এসব সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না, আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের ওপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগে আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল না, আর আবারও আর এক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে, যদিও সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়ে হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়ে হইহুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামের মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে করা শাসনকে দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না। কথা বলা তো দূরের বিষয়, বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার। তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা।
প্রয়োজনের বাইরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে, কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর না বলতে দুবার ভাবে না। কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলেছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকে ভাবি ডাকবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো। কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ের বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ের বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ। ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নেই। আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন, আর বন্যা ভাবি প্লিজ আপনি আমাদের মাফ করে দিন। বন্যার আগে ফুসতে ফুসতে বলল, আমাকে একদম ভাবি ডাকবি না মেঘ, পাগলামি করছে, সাথে তোরাও শুরু করেছিস। মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবিই হবে। ভাবি? ওই ভাবি? বন্যা অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী? একটু সুস্ত্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাক মুখ দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগে সুরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবারটা না একদম উচিত না। তোর ভাই যেই রাগি, হঠাৎ প্রয়োজনে দুটো কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিক বুঝতে পেরেছি, কিন্তু এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করলো, আমার ভাইয়াকে অপছন্দ করার একটা মাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢোক গেলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়ারাও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে, মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম, সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি, তুমি কি রাগ করছো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না, রাগ করিনি। মিনহাজ জিজ্ঞেস করলো, তো কি হয়েছে ভাবি? মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসলো। এভাবে বাহিরের কারোর মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনে স্বরে বলল, মানুষ নিরন্তর সুখে নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝলো না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল। কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওই রকম ভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো,
আমার পরিবার যেমন ছোট থেকেই আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনের পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো আজীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এমনকি যেই তানভীর ভাইয়া আমায় ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞেস করলো। মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো। একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না। সবকিছু অসহ্য লাগতো, কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দুহাতে মাথা চেপে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো, আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথাই সত্যি ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস হয়ে গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বু তেমন কথা বলতো না, শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়া সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাইয়া। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না, আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ার প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ার প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ার সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করলো। মেয়েটা কি করছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থায়ী এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছরের। তারপর এখানে এসে ভর্তি হয়, তখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত, আর ছেলে এলাকার স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পড়ছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। যখন মেয়ের সাথে পারছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়, সেই ঝামেলায় আমার ভাই ফেসে গেছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলার শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল। তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল। এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কি অবস্থা, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের নাম
ভুলেও শুনিনি, কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছু না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যা মায়ায় নয় বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যার দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্ন ছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো। বনু, বাসা যাবে না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আসছি। মেঘ বাসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্ত স্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল। চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবো এখানে বসে আছিস, খাস না কিছু? মেঘের তড়িৎ জবাব, না। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওদেরকে ট্রিট দেওয়া উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানভীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনো ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখে কপাল গুটালো। তানভীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানভীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুইজনই নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওইখানেই থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। কোথায় গিয়েছিলে তুমি? আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারোর? আমি কিনেছি। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। ছোট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলেছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড় আম্মু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থানের প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করলো। অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল মেঘ। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির ভাই তোলপাড় চালাচ্ছে।
শয়নে স্বপনে শুধু আবির ভাইয়ের সত্তাকে উপলব্ধি করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্য বাইরে অপেক্ষা করছিল। মেঘকে দেখে ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? আগে ক্লাস শেষ করে পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিনহাজার তামিম চেঁচিয়ে উঠল। হাই ভাবিরা। আশপাশের কয়েকজন জিজ্ঞেস করলো, ভাবিরা আবার কে? তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী, তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছো? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটা জোস। আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যার আগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস করে বের হতেই বন্যা বলল, জানিস আপুর সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই রাগেই কল ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না, রাগ করিনি, আসলে আমারই ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে কে বুঝবে শুনি? মিনহাজরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল কি কি ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনেই একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দিবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মিনহাজার তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো, তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির আর তানভীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি মেঘ। এ অবস্থায় বন্যা আর তানভীরকে একসাথে দেখলে মেঘের আবার ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করলো, মেঘ, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যার সময় আছে, ভেবে দেখ। আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানভীর ভাইয়াও কিন্তু তেমন তোর কেয়ার করে। যতই হোক দুজনের গায়ের রক্তই তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছুই বলল না। মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখে আবির শোয়া থেকে উঠে বসলো। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন, তুই যা করছিস তা জেনে বুঝে করছিস? আবির কপাল গুটিয়ে শুধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটা তোর, তারপর তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলায় মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারলো? আবির আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বুঝার বয়স ছিল না আমার। ইকবাল খান মেকি স্বরে বললেন, এখন তো বুঝতেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তো দিব্যি বেঁচে আছি আর ভালোও আছি। আবির নিরেট কণ্ঠে বলল, আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলোকে বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবুও মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে। মনে হচ্ছে হয়তো সব কিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত স্বরে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ।
ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, ইনশাল্লাহ আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি, কখন কোন পরিস্থিতি দিয়ে সামনে আসে বলার তো যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কাকামণি, আমি মেঘকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানো? ইকবাল খান শান্ত স্বরে বললেন, আমি আরো 6 মাস আগে থেকে তোদের খেয়াল করছি। প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরো 15 দিন কেটে গেছে। এর মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানভীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়েই তানভীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসছে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া, আমি মিম। মিমির গলা কাঁপছে, ফিস ফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচ্চু বুঝে গেছেন। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটু ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। অকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আছে গলায়, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে। বক্ষস্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগুড় বিগ্রহ করেই চলেছে। তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলেছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করলো। অতঃপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলি সাজুগুজু করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবিরের ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলে আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলাতে একের পর এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের ওপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব, রাসেল কারোর সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে। আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেই নিজেকে বকেও ছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা কখন জানি চলে আসে, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হোসনি শুনে তোর আব্বু যে চিলাচিলি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাস। আকলিমা খান শান্ত স্বরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময়ের কাজ সময়ে না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে।
নিচে আব্বু চাচ্চুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আব্বুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে অতঃপর ওপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছে। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, অথচ মোজাম্মেল খান কিছুতেই বুঝতেই চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টোপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিহা খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সব কিছু রেডিও করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলেমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেই দিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের ওপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে, এই জন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে। প্রথমবারই কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল। মোজাম্মেল খান বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢোক গেলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন, কি সমস্যা? লোকটা আরও কিছুক্ষণ চুপ করে রইলেন। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি হলো? মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? সামনে আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজে দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন, সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছেন না। আগের বার তানভীর কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছুই জানাননি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দ থাকতো তাহলে সেই দিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গিয়েছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান ওপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবে না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিহা খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখেছে বলতো? আগের বার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলে তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কিরে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ব্রো কুচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানভীর আর আবির দুইজনকে কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুইজনেই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে।
পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের ওপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভেতরে ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কতে নিজের মনের ভেতরের ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিহা খানরা যে যার রুমে, ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, এক কাপ কফি করে দিবা প্লিজ? হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্য এই অসময়ে মামুনির কাছে কফি চাইছে আবির, যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুইটা সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানভীর কোথায়? আবিরের ভাবলেশীন জবাব। আমি কি জানি? মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাবো চাচ্ছু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়েক্ট করত, অথচ তানভীরও এখনো পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেননি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর, আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত স্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ, আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো কথাই আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচ্ছুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলছেন, লোকে কি বলবে? আবিরের দুষ্টুমি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচ্ছু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছয় হেসে বললেন, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা খান দুইজনকেই কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সব সময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দেবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের ওপর কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পৃশ্য হাসি রেখে হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3টে সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। ওর ওপরে ওঠা তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশপাশের মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বর্ষা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসার আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন,
তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সব সময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিক মতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকাল। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সে ভাবনায় এসেছে তানভীর। তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজ পড়বে। দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে। তবুও এমন একটা দিনে আবির রাস্তায় মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন, তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলল। আবির কোথায় রে? আছে পাশে, খেতে বসছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ একদম। ভাইয়ের ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনের বাহিরে কোনো কথা নেই। তানভীর একটু পরপরই আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে, আবার প্রশ্নও করছে। তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসে চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশি খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতে 3 আঙুল ভাঁজ করে বাকি 2 আঙুল রাকিবের কপালের কিছুটা ওপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামের বাচ্চা, বিয়ে করার খুব শক্ত, তো আবার আমার স্প্যারোকে? বিয়ে তো বহুদূর, তুই আমার মেয়েকে কল্পনাও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছে। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটা পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগী লুক করে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তো নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস তাই না? রাকিব হাসতে হাসতে বলল,
চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর অকস্মাৎ পিছন ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। দেখুন, আমার হাতে কিছু নেই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদু স্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা চান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে? ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? নাচের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকিয়েছিলাম, তারপরও পারলাম না। সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবেই হুমকি দিচ্ছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিচ্ছু না। এভাবে আর কতদিন জানি না। রাকিব ঠাট্টা কণ্ঠে বলল, তোমার জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস। মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়া রাগে বলতেছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদু স্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে বিয়ে পড়ে গেছে। আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছে। তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফরজ থেকে আমার সাথে নামাজ পড়বি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কান ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলার সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাই গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করে আসছে। ঝামেলা কি বেশি হচ্ছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই। বোনের ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বোনের বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার না এসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে। এই অবস্থা ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরতে ফেলতেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছে। এমন সময় আব্বু কল দিয়েছেন। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই দিয়ে বলেছে এইসবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব
চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতে চললো। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধু, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মেকি স্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করবো? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই ব্যালকনিতে ছুটল। তানভীরের পিছনে আবির বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে নিমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসলো। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আঁখে চুকল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির অকস্মাৎ ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল। কি? মেঘ সশব্দে হেসে দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদে আছি। আবির একলাপে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের একাকার সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে। তানাদের নজর যেন মেঘের ওপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্তি কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল,
ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুইটা সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে, ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে। তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না, কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো,